নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, এই বাংলায় সর্বাধিক প্রচারিত বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। অরূপের অগ্নিশেল অনুষ্ঠানে আপনাদেরকে পুনরায় একবার স্বাগত। আমি আমার শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দের কাছে সামাজিক দায়বদ্ধতা থেকেই পরপর এই দেশ এই সময় শীর্ষকে একটা অনুষ্ঠান করে চলেছি বিভিন্ন উপভাগে। তার কারণ আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন, হয়তো আর 2-2.5 মাসের মধ্যেই নোটিফিকেশন জারি হবে এবং রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই কারণে বিভিন্ন রাজ্যের সঙ্গে একটা তুলনামূলক পরিসংখ্যান এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনায় আসছি প্রতিনিয়ত এই দেশ এই সময় অনুষ্ঠানে। আজকের বিষয় পদত্যাগ। কেন এরকম একটা বিষয়, তো সেইটা নিয়ে আপনাদেরকে প্রথমেই আগে বলি যে বিশ্ববরেণ্য ফুটবলার লিওনেল মেসি, আর্জেন্টিনিয়ান ফুটবলার, তিনি কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন। এর আগেও আমরা 1977 কি 1978 হবে ভারতীয় মাটিতে এসেছিলেন বিশ্ববরেণ্য ফুটবলার পেলে, তারপরে মারাদোনা এসেছেন, বা বিভিন্ন সময় রোনাল্ডিনহো এবং আরও প্রচুর প্লেয়ার এসেছেন যারা এসে ভারতীয় মাটিতে পা রেখেছেন। তো সর্বশেষ লিওনেল মেসি এসেছিলেন এবং সেই আসবার পরে একটা সময় আমাদের, যখন আমরা বিশ্বকাপ দেখতাম, অর্থাৎ আমি আপনাদের সঙ্গে একটু পুরনো অভিজ্ঞতা ভাগ করে নিই। ভারতবর্ষের মাটিতে, বিশেষত কলকাতায় একটা সময় কিন্তু যতদিন আমরা পেলের খেলা দেখেছি, বা আমাদের পূর্ববর্তী জেনারেশন যারা, আমাদের পূর্বজ যারা পেলের খেলা দেখেছেন, তারা মূলত ব্রাজিলকে সমর্থন করতেন, আমরা যেটা দেখেছি। এবং তারপরে 1986 মেক্সিকো ওয়ার্ল্ড কাপ ফাইনাল অ্যাজটেক স্টেডিয়াম, সেইখানেতে একটা ছোট্টখাট্টো মানুষ, 5 ফুটেরও নিচে হাইট, তো তিনি সারা 1986 বিশ্বকাপ জুড়ে তার পায়ের জাদু দিয়ে সারা পৃথিবীর এবং কলকাতাবাসীরও মন জয় করে নেন। তারপরে আমাদের কলকাতার যারা ফুটবল প্রেমী আছেন, যেরকমভাবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে ভাগ হয়ে আছেন, তারা নিজেদের মতো করেই আছেন একটা সুস্থ প্রতিযোগিতা নিয়ে। সেই সুস্থ প্রতিযোগিতা নিয়ে তারা ব্রাজিল এবং আর্জেন্টিনায় ভাগ হয়ে যান। তো সেই আর্জেন্টিনার ফুটবলার মেসি এসেছিলেন। তো আমরা দেখলাম যে মেসি প্রধানত এখানে ফুটবল খেলতে আসেননি কলকাতাতে, উনি স্টেডিয়ামটা প্রদক্ষিণ করবেন বা হাঁটবেন, এই মানসিকতা বা এই জাতীয় শেডিউল নিয়েই তিনি এসেছিলেন। কিন্তু বিভিন্ন কারণে তা মানে মিডিয়ার, বিশেষত চিত্র সাংবাদিকদের একাংশের তাকে ঘিরে রাখা, কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের তাকে ঘিরে রাখা এবং কিছু ছবি প্রেমীর তাকে ঘিরে রাখা, আমরা বিভিন্ন চিত্র সাংবাদিককেও দেখেছি তাদের আধিক্যতা, তাদের হ্যাংলামি। তো এই জিনিসগুলোর কারণে সাধারণ দর্শক যারা ক্ষেত্রবিশেষে দীর্ঘদিনের সঞ্চয় জমিয়ে এবং সেগুলো খরচ করে টিকিট কেটেছিলেন, তারা লিওনেল মেসি, তাদের স্বপ্নের ফুটবল নায়ককে দেখতে পাননি যথার্থ রূপে। এবং সেই কারণে তারপরে স্টেডিয়ামে একটা অনভিপ্রেত ঘটনা হয় এবং তারপরেই আমরা দেখতে পাই যে আমাদের রাজ্যে বিভিন্ন সময় একটা ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড নিয়ে যারা মাঠে অবতীর্ণ হচ্ছেন, বানর সেনারা আরএসএসের পতাকা হাতে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে তারা স্টেডিয়াম ভাঙচুর করে, যেটা তাদের কাজ সেটাই করেছে। এবং এই ঘটনার দায় মূলত শতদ্রু দত্ত নামে একজন ব্যক্তিগত মালিকানার একজনের কাছে থাকা সত্ত্বেও মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি পদত্যাগ করেছেন। তো তার পদত্যাগের পরে যেটা একজন সাধারণ সংবাদকর্মী হিসেবে আমার মনে হয়েছে যে তফাৎ কিন্তু কিছু
ছিল না। এইখানে 200 টাকায় জল বিক্রি হয়েছে, সম্ভবত বরাত গুজরাটের কোনো এক কোম্পানি পেয়েছে। তো কিভাবে পেয়েছে সেটা এখন আলোচনাধীন এবং বিচার্য বিষয়, যেহেতু দ্য ম্যাটার ইজ সাব জুডিস। একটি তদন্ত চলছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তো এই নিয়ে বেশি অধিক মন্তব্য না করাই ভালো। তো কিন্তু যেটা মেন আমি আপনাদেরকে বলতে চাইছি যে সেটা হচ্ছে হ্যাংলামিটা এখানে যেরকম ছিল, হ্যাংলামিটা কিন্তু মুম্বাইতেও ছিল। এখানে শুভশ্রী গাঙ্গুলি, ওখানে কারিনা কাপুর, ছবি কিন্তু তোলাতুলি হয়েছে। ওখানে মুখ্যমন্ত্রীর স্ত্রী দেবেন্দ্র ফডনবিসের স্ত্রী, তিনিও ছবি তুলেছেন, সেলফি তুলেছেন। তো আমরা এই জিনিসগুলো কিন্তু উভয় জায়গাতেই দেখেছি। কিন্তু সৌভাগ্যবশত ওইখানে আরএসএসের বানর সেনারা বা জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার মতো হয়তো কেউ মাঠে যাননি। তো এই কারণে পদত্যাগ করেছেন মাননীয় ক্রীড়ামন্ত্রী। তিনি তার দলের সুপ্রিমো এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে তার পদত্যাগপত্র দিয়েছেন। তো যেটা নিয়ে পরে বিভিন্ন ট্রোল হয়েছে, তার বানান টানান, তো যাই হোক সেসব আমি যাচ্ছি না। কিন্তু পদত্যাগ উনি করেছেন। কিন্তু এই পদত্যাগ বিষয়টা, এটা ঠিক আমরা আমাদের যৌবনে বা আমাদের মধ্য যৌবনে আমরা কিন্তু খুব একটা শুনিনি। মানে এটা কি খায় না মাথায় দেয় এটা ঠিক আমি জানি না। আমরা সোনার কেল্লা দেখেছি, ফেলুদার একটা অবিস্মরণীয় সিনেমা করেছিলেন মানিকবাবু। তো সেইখানেতে যখন ডক্টর হাজরা অসুস্থ অবস্থায় থানাতে গেছেন, রাজস্থানের একটি থানায়, তো তিনি গিয়ে বলছেন যে আমি ডক্টর হাজরা, আপনি টেলিপ্যাথি জানতে হ্যাঁ? তো তখন ওখানকার যিনি অবাঙালি পুলিশ অফিসার ছিলেন, তখন তিনি বলেছেন যে নো স্যার, টেলিগ্রাফ ইয়েস, প্রিন্টার ইয়েস, টেলিপ্যাথি নো। তো আমরা পদত্যাগটা শুনিনি। মলত্যাগ ইয়েস, মূত্রত্যাগ ইয়েস, পদত্যাগ নো। পদত্যাগ তো কোনো কালে শুনিনি। আসুন আমরা একটু ইতিহাস বিহার করে আসি, একটু অতীত বিহার, একটু পিছন ফিরে তাকাই। আসলে অ্যাকচুয়ালি এই এপিসোডটা করতেই হতো না। আমাদের এনকে ডিজিটালের পক্ষ থেকে এই জাতীয় কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে আসতেই হতো না আমাকে, যদি না রাজ্যে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে একজন অপগণ্ড বিরোধী দলনেতা, দাঙ্গাবাজ হাফ প্যান্ট মন্ত্রী আর চরিত্রহীন সভাপতি না থাকতেন। আর তার সাথে কিছু সংখ্যক কুলাঙ্গার অনবরত রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ যদি না চাইতেন, তাহলে হয়তো আমাদের এই অনুষ্ঠান বা এই এপিসোড করতে হতো না। এইবার আসুন আমি প্যান্ডোরার বাক্স খুলি, একটু পেছন দিকে আপনাদেরকে নিয়ে যাব। আমরা স্মৃতির পাতার ধুলো ঝেড়ে একটু দেখি। প্রথমে 2002 দিয়ে শুরু করি। 2002 সালের গোধরা রাজ্য গুজরাট, মুখ্যমন্ত্রী ছিলেন একজন নন বায়োলজিক্যাল এলিমেন্ট। তো যাই হোক, একটি পুরো ট্রেন জ্বালিয়ে দেওয়া হলো। নানাবতী মেহতা কমিশন তৈরি হয়েছিল। নানাবতী মেহতা কমিশন রিপোর্ট দিয়েছিলেন যে পূর্ব পরিকল্পিত অগ্নিসংযোগ, অর্থাৎ ওই ট্রেনটায় আগে থেকে নির্ধারণ করে পুরো ট্রেনটার কয়েকটি বগিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। অসংখ্য মৃত্যু, অসংখ্য আহত। আমি সেসব ডিটেলিংয়ে যাচ্ছি না, সেইটা আজকের প্রতিপাদ্য বিষয় নয়। কিন্তু আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি যে এই কারণে 2002 সালে কেউ কি পদত্যাগ করেছিলেন, মানে আমার ঠিক জানা নেই। আমি জানি না, হয়তো আপনাদেরও জানা নেই। তো যদি আমাদের এবং আপনাদের সকলেরই জানা না থাকে, তাহলে যারা পদত্যাগ চাইছেন, মূলত যিনি চাইছেন পদত্যাগ, অর্থাৎ রাজ্যের বিরোধী দলের নেতা বিধানসভায় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তো তিনি নিশ্চয়ই উত্তর দেবেন যে ওই 2002 থেকে পদত্যাগ করেছিলেন। তার কারণ তখন যে রাজনৈতিক দল গুজরাটে ক্ষমতায় ছিল, সেই রাজনৈতিক দলেই এখন উনি বিরাজ করছেন কিনা বর্তমানে। তাহলে আপাতত পদত্যাগের যে ইতিহাস, যেটা আমি 2002 থেকে শুরু করলাম, এই সকল উত্তর দেওয়ার দায় মূলত বর্তাচ্ছে ওই হাফ প্যান্ট মন্ত্রী, চরিত্রহীন সভাপতি আর অপগণ্ড বিরোধী দলনেতা। এই জায়গায় নিয়ে নেব একটি ছোট্ট বিরতি। সঙ্গে থাকবেন, ফিরে আসছি বিরতির পর। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি,
নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটাল অরূপের অগ্নিশেল অনুষ্ঠানে। আজকের বিষয় পদত্যাগ। 2002-এর পরে সাম্প্রতিক অতীতে আসি 14ই ফেব্রুয়ারি 2019 কাশ্মীরের পুলওয়ামায় লেখপোড়ার কাছে জৈশ-ই মোহাম্মদের সদস্য আদিল আহমেদ দার, তার নেতৃত্বে একটা আত্মঘাতী বিস্ফোরণ। উনিজি তখন বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত ছিলেন, খুব সম্ভবত গোয়ায়, যতটুকু ইতিহাস বলছে। যাই হোক, তো 40 জন সিআরপিএফ নিহত হলেন। কে পদত্যাগ করেছিলেন? শুভেন্দুবাবু। অথচ এই আদিল দার, তাকে ভারতীয় কর্তৃপক্ষ 2016 সেপ্টেম্বর থেকে 2018 মার্চ অবধি 6বার গ্রেপ্তার করে, আর প্রতিবারই বিনা অভিযোগে ছেড়ে দেয়। উত্তরকে দেবেন, এই উত্তরটা মাননীয় হাফ প্যান্ট মন্ত্রী দিন, তার কারণ আপনি তো সংসদে প্রবেশ করেছেন রাজ্যের মানুষের ভোট নিয়ে। রাজ্যের মানুষ জানতে চাইবে আপনার কাছে যে প্রতিবার বিনা অভিযোগে আদিল দারকে কেন ছেড়ে দেওয়া হয়েছে। আসুন পরবর্তী। 4 জুন 2017 উত্তরপ্রদেশের উন্নাও, 17 বছরের কিশোরী ধর্ষণ। 11 জুলাই 2018 সিবিআই চার্জশিটে অভিযুক্ত বিজেপির বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। কে পদত্যাগ করেছিলেন? শুভেন্দুবাবু। তৎকালীন মুখ্যমন্ত্রী তো আপনার অত্যন্ত ঘনিষ্ঠ যোগী আদিত্যনাথ। একদম মানে এত বড় সন্ন্যাসী তো ভারতবর্ষের রাজনীতিতে আর আসেননি, তো উনি এসেছেন। যাই হোক, তো তিনি কি পদত্যাগ করেছিলেন? এটা আপনাকে জানাতে হবে। পদত্যাগ তো হয়নি, তারপরে ট্রাক চাপা দিয়ে মেরে দেওয়া হয়েছে ওই মেয়েটার 2 জন আত্মীয়কে 28 জুলাই 2019, অর্থাৎ ফয়সালা অন দ্য স্পট। 1 মাসের মধ্যে, জুলাই মাসের মধ্যে সব গল্প শেষ। বাস নেই, বাঁশুরিও বাজবে না। সেপ্টেম্বর 2020 উত্তরপ্রদেশের হাথরসের বুলগেরি গ্রাম, 19 বছরের দলিত মহিলা ধর্ষণ। ধর্ষণের পরে যাতে পুলিশকে কমপ্লেন করতে না পারে তার জিভ কেটে নেওয়া হলো। 2 সপ্তাহ পরে হাসপাতালে বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মেয়েটির মৃত্যু হয়। মৃত্যুর পরে মেয়েটির মৃতদেহ পরিবারকে দেওয়া হয়নি। স্থানীয় পুলিশ পরিবারের অজান্তে তার সৎকার করেছে বা দাহ কাজ করেছে। কে পদত্যাগ করেছিল? শুভেন্দুবাবু, আপনাকেই জানাতে হবে। আপনি পদত্যাগ চাইছেন তো এই রাজ্যে কারোর? 2024 2রা জুলাই ওই উত্তরপ্রদেশ মুঘল ঘড়ি গ্রাম, সাধু বাবা একজন, তার আদত বা সাবেক নাম সুরাজ পাল, নারায়ণ সাকার হরি, মাফ করবেন, নারায়ণ সাকার হরি, এই নাম দিয়ে তিনি একটি কি বলে ওই ঢপের ধর্ম সম্মেলন ডেকেছিলেন। পদপিষ্ট হলো, নিহত হলো 121 জন, হাসপাতালে 150 জন। কারণ কি কারণে এটা হয়েছিল? যে স্থানে 80,000 জনের অনুমোদিত জায়গা, সেখানে 2.5 লাখ লোকের ভিড়। কে পদত্যাগ করেছিল উত্তরপ্রদেশে? কেউ করেছিল কি? প্রাথমিক এফআইআরে পুলিশ ওই সুরজ পালের নামটা পর্যন্ত দেয়নি। এরপরে আসুন এলাহাবাদ, ওই উত্তরপ্রদেশ, 29 জানুয়ারি 2025 নোংরা জলে পুণ্য স্নান, মহাকুম্ভ স্নান। দেখুন, মানুষের বিশ্বাস চিরন্তন ও ব্যক্তিগত, এইটাই আমি এইখানে কুটারাঘাত করতে বসিনি। দিস ইজ সুইসাইডাল। আমি এই বিষয়ে কিছু বলবো না, তার কারণ
পুণ্য পাপ এইগুলো মানুষের মানসিকতার বহিঃপ্রকাশ বা মনের মানসিকতার বিষয়। যিনি পুণ্য মন নিয়ে স্নান করতে যান তার নিশ্চয়ই পুণ্য স্নান হয়েছে, তিনি পুণ্য অর্জন করেছেন। কিন্তু আমার প্রেক্ষিতটা ভিন্ন। মহাকুম্ভে স্নান বলে দেশ জুড়ে প্রচার করবেন, অথচ যথার্থ পরিকাঠামো রাখবেন না, ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হয়ে অগণিত মৃত্যু হবে, আপনাদের থেকে পয়সা নেওয়া সংবাদ মাধ্যমই বলবে মৃত 30 আহত 60, পরে মৃতের সংখ্যা আরও বেশি, সেটাও স্বীকার করবেন সংবাদ মাধ্যমের অনেকে। অনেক পরিবারই পায়নি ক্ষতিপূরণ। উত্তরপ্রদেশে এই 2025 জানুয়ারি মাসে কুম্ভের ঘটনা, কে পদত্যাগ করেছিলেন, শুভেন্দুবাবু, সুকান্তবাবু, আপনারা মানুষকে জানাবেন। আরও আছে, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া 2023 প্রথম শিশু ও যৌন নির্যাতন মামলা, বিজেপির সাংসদ, তার বিরুদ্ধে ব্রিজভূষণ সিং, আমাদের সোনার মেয়েদের বিক্ষোভ। সোনার মেয়ে মানে যারা বিদেশ থেকে ভারতবর্ষের মান মাথায় তুলে সোনা জিতে ফিরেছে, তারা দিল্লির বুকে পদত্যাগ চেয়েছিল নিজেরা, একসাথে একটা মিছিল করে। হয়েছে পদত্যাগ, সরেছেন ব্রিজভূষণ সিং। অথচ তারই ছেলে করণভূষণ সিং বিজেপি টিকিট দিয়ে জিতিয়ে এনেছে ওই উত্তরপ্রদেশের কায়সারগঞ্জ থেকে। বাবা যৌন কেলেঙ্কারি করেছে, ছেলে প্রাইজ পেয়েছে। কি সুন্দর ব্যবস্থা বলুন তো। কে পদত্যাগ করবে? শুভেন্দুবাবু। কে পদত্যাগ করবে? অথচ এটা যৌন কেলেঙ্কারির ব্যাপার, এটা মাননীয় সভাপতি মশাইকে জিজ্ঞেস করাই উচিত বলে মনে করি। যাই হোক, এবার মণিপুরে আসুন। মণিপুরে মেইতেই আর কুকি জো সম্প্রদায়ের জাতি সংঘাত, 260 জনের বেশি লোকের মৃত্যু, 60,000 লোকের অধিক বাস্তুহারা। ওই জ্বলন্ত সময়ে কেন্দ্রীয় সরকারের কেউ কি মণিপুরে গিয়েছিলেন? শুভেন্দুবাবু, আপনি জানাবেন আমাদের, ওই সময় কেউ মণিপুরে, বিশেষত উনিজি আপনার পলিটিক্যাল ফাদার, বায়োলজিক্যাল ফাদার আপনার, এখন আমরা সন্দেহের মধ্যে আছি। তো যাই হোক, তো আপনার পিতৃ পরিচয় যিনি পরিচিত আপাতত আমাদের চোখে, তো তিনি গিয়েছিলেন কি একবারও? পদত্যাগ একটু দূরস্থান। 10ই নভেম্বর 2025 লালকেল্লা মেট্রো স্টেশন, দিল্লি, গাড়ি বিস্ফোরণ, 10 জন মৃত, 24 জন আহত। মাননীয় মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত পদত্যাগ করেছেন। এরকম কোনো খবর কি আপনারা জানেন? আমার তো জানা নেই। এইটা বরঞ্চ হাফ প্যান্ট মন্ত্রী উত্তর দিন, আপনি তো দিল্লি যান, একটু খোঁজ নিয়ে আমাদের জানাবেন যে রেখা গুপ্ত পদত্যাগ করেছিলেন কিনা। বিহারের মুখ্যমন্ত্রী তো হিজাব ধরে টানলেন। বিজেপি নেতা গিরিরাজ সিং কি বললেন? নীতিশ কুমার নে সহি কিয়া। সাংবাদিক বললেন উসনে তো সরকারি নৌকরি রিফিউজ কিয়া, ও রিফিউজ করে ইয়া জাহান্নুম মে যায়। এটাই অবশ্যই পদত্যাগ কে করবে বলা মুশকিল, কারণ দুটো রাজ্যের দুটো ভাঁড়, একটা বিহারের আর একটা মধ্যপ্রদেশে, একটা ইন্টারস্টেট সমস্যা এসে পড়ছে। ওই জন্য এইটা বরঞ্চ রাহুল সিনহা আপনি উত্তর দিন। এই সদ্য চটথাপ্পড় খেয়ে একেবারে তরতাজা আছেন তো, যা সংবাদ মাধ্যমে দেখলাম। 2014 মানে অমৃতকালের শুরুয়াত, ছেড়ে দিলাম। শেষ 5 বছরে রেল দুর্ঘটনার সংখ্যা 200, মৃত 351, আহত 970। কে করবে পদত্যাগ? এই ক্ষেত্রে অবশ্য এটা বলাই যায় যে অত দুর্ঘটনা, পদত্যাগ করতে হলে তো মন্ত্রিসভাই কম পড়ে যাবে, তাই পদত্যাগ আর করা হয়নি। আপনারা পদত্যাগ চাইবেন, রাজ্যের মানুষ শুনবে। এই গত শনিবার উনি এসেছিলেন, তুমি এসেছিলে জীবনে আমার পথেরও ভুলে, একটা গান ছিল না বাংলায়, উনি এসেছিলেন, 4 জন রেলে কাটা পড়লেন, কোনো প্রতিক্রিয়া। নিদেন পক্ষে বিশু চক্রবর্তীকে নিয়ে একটা ঘণ্টাখানেক তো হতে পারতো, বা সর্বজ্ঞানী জ্ঞানাম্বুজ জ্ঞানরত্ন জ্ঞান শিরোমণি সঞ্চালকের ছড়ি হাতে কেস দেবেন না প্লিজ বলে ছোটাছুটি
কই হলো না তো, 4 জন মারা গেল। মানুষ নয় ওরা, না কেউ মানুষ নয় ওরা, হবে না, এই বাংলায় হবে না, 2026-এও হবে না। এই ধর্মের সুসুরি দিয়ে ভোট শুরুয়াত লালকৃষ্ণ আদবানির রথযাত্রা, তার ফল এখন আমরা পাচ্ছি। সারা দেশের রাজনীতির শিরায় ধমনীতে ধর্ম। বাংলায় বারে বারে সেই রথ থেমেছে, এবারেও থামবে। এই বাংলায় এসব করা যায় না। আরে বাপু, আপনাদের সমর্থক হাতে গোনা কিছু বানর ছাড়া এই রাজ্যে শিক্ষিত মানুষের বসবাস মূলত। শ্যামাপ্রসাদ বাবুই পারেননি তো আপনারা তো কালকের ছেলে। আচ্ছা, ভালো কথা, উনি জি কি মুখোপাধ্যায় বাবুকেও বঙ্কিম বাবুর মতো শ্যামাদা বলে ডাকেন? বিজেপির সাংসদদের তো অভাব নেই কিছু। স্মৃতি ইরানির মতো একজন শিক্ষিত মানবী রয়েছেন ওখানে, আগে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, পরে মাধ্যমিক পাস দিয়েছেন। দেশের ইতিহাস তো জানতে পারেন স্মৃতি ইরানির থেকে। ওনার স্মৃতি তো নিশ্চয়ই খুব স্ট্রং। তাহলে তো আর মাতঙ্গিনী হাজরাকে মুসলিম বলে লোক হাসাতে হয় না সংসদে দাঁড়িয়ে, যেটা আপনারা করছেন, দিয়ে হাসি ফোড়া করছেন। এইখানে নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। নমস্কার, আপনারা দেখছেন এনকে ডিজিটালে অরূপের অগ্নিশেল। ফিরে এলাম বিরতির পর। রামনারায়ণ বাঘেল, অ্যাকচুয়ালি আমরা যেটা দেখছি না, প্রচলিত সংবাদ মাধ্যমে বা প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমে বিষয়টা ঠিক সেই রকম নয়। সারা ভারতবর্ষ জুড়ে বিষয়টা ঠিক সেই রকম নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি। রামনারায়ণ বাঘেল ছত্তিশগড়ের বাসিন্দা, কাজ করতেন কেরলের পালাক্কাড় অঞ্চলে। নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়ের মানুষ। চুরির মিথ্যা অভিযোগ এনে কিছু উগ্র হিন্দুত্ববাদী পিটিয়ে মেরে দিল। এই মাসের 18 তারিখের ঘটনা। দোষ, ওর দোষ, সে বাংলা ভাষায় কথা বলত। ময়নাতদন্তে শরীরে 10,000 ক্ষতচিহ্ন, রক্তবমি করতে করতে মারা গেলেন রামনারায়ণ। কে দায় নেবে? কে পদত্যাগ করবে? দুটো দেশ, আমার প্রতিবেশী দেশ বাংলাদেশ আর ভারতবর্ষ, এখানে সংখ্যালঘুর পরিচয় এক, বাংলাদেশের সংখ্যালঘুর পরিচয় এক। অত্যন্ত নিন্দনীয়, নক্কারজনক, শাস্তিযোগ্য কাজ ওইখানকার সংখ্যালঘুদের ওপর করা হচ্ছে। এই কিছুদিন আগে দীপু দাস বলে একটি ছেলে মারা গিয়েছে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার তীব্র প্রতিবাদ জানাই এনকে ডিজিটালের পক্ষ থেকে, তীব্র প্রতিবাদ জানাই। আমার দেশের নাগরিক যদি সে নাও হয়, কিন্তু আমার সমাজের সে একজন সহনাগরিক, সে মনুষ্য সমাজের একজন অস্তিত্ব ছিল। তাকে মেরে দেওয়ার অধিকার যে কোনো মৌলবাদী সংগঠন, যে কোনো মিলিট্যান্ট অর্গানাইজেশন কাউকে আইন দেয়নি দেশে। তারপরেও তাকে যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছে সত্যি নিন্দনীয়। কিন্তু দীপু দাস তো ভোট দেবে ভারতীয় জনতা পার্টিকে,
সেই হিন্দু মুসলিম যে জিনিসটা চলছে, এর সাথে আমি আরও কতজন মানুষ আছেন তাদের মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছি, যে মৃত্যুর প্রতিবাদ প্রচলিত সংবাদ মাধ্যমে জানানো হচ্ছে না, ওই রামনারায়ণ বাঘেলের মতো চেপে যাওয়া হচ্ছে, বা ওই মালায়ালি সাংবাদিক সিদ্দিক কাপ্পানের মতো চেপে যাওয়া হচ্ছে। 7ই এপ্রিল 2017 মোহাম্মদ শাকিল ঝাড়খণ্ডের শোষো গ্রামে হত্যা। 17ই এপ্রিল 2017 আজহার শেখ বীরভূম পশ্চিমবঙ্গ। 30শে এপ্রিল 2017 রিয়াজউদ্দিন নওগাঁও আসাম। 30শে এপ্রিল 2017 আবু হানিফা নওগাঁও আসাম। 2রা মে 2017 গুলাম মোহাম্মদ উত্তরপ্রদেশ। 18ই মে শেখ সাজ্জাদ পূর্ব সিংভূম ঝাড়খণ্ড। ওই 18ই মে 2017 শেখ হালিম পূর্ব সিংভূম ঝাড়খণ্ড। 18ই মে 2017 শেখ সিরাজ পূর্ব সিংভূম ঝাড়খণ্ড। 18ই মে 2017 নাইম শেখ পূর্ব সিংভূম ঝাড়খণ্ড। একটু খেয়াল করবেন কতগুলো হত্যা হয়েছিল সেই দিন। 16ই জানুয়ারি 2018 শাকির আলী শাস্ত্রীনগর রাজস্থান। 17ই ফেব্রুয়ারি 2018 আকবর তাম্বলি শ্রীরামপুর মহারাষ্ট্র। 28শে মার্চ 2018 সিবগাতুল্লাহ রাশিদি আসানসোল পশ্চিমবঙ্গে। 19শে জুন 2018 সাল তৌহিদ আনসারি রামগড় ঝাড়খণ্ড। 2রা জানুয়ারি 2019 কাবুল মিয়া আড়ারিয়া বিহার। 12ই ফেব্রুয়ারি 2019 মোহাম্মদ নিসার পোখারিয়া বিহার। ডবল ইঞ্জিন চলে ওখানে, দাম করে উন্নয়ন হচ্ছে। 15ই মে 2019 নাইম আহমেদ শাহ ভাদেরওয়া জম্মু। 15ই মে 2019 ইয়াকির হুসেইন ভাদেরওয়া জম্মু। 25শে ফেব্রুয়ারি 2020 আকবর হুসেইন দিল্লি। 26শে ফেব্রুয়ারি 2020 হামজা দিল্লি। 26শে ফেব্রুয়ারি আমিন আলী দিল্লি। 26শে ফেব্রুয়ারি বুকরে আলী দিল্লি। খেয়াল করুন 26শে ফেব্রুয়ারি কতজন মারা গেছেন। আসুন এবারে 18ই জুন ইসরার সাহারানপুর উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশটা না হয়েছে একটা সোনার প্রদেশ, ধর্ষণ খুন লেগেই রয়েছে। 29শে সেপ্টেম্বর 2015 মোহাম্মদ আখলাক দাদরি। 1 এপ্রিল 2017 পেহলু খান রাজস্থান। 17ই জুন 2019 তবরেজ আনসারি ঝাড়খণ্ড। 6ই ডিসেম্বর 2017 6th ডিসেম্বর 2017 আফরাজুল রাজস্থানে খুন হন। 26শে ফেব্রুয়ারি 2023 নাসির খান রাজস্থান। ফেব্রুয়ারি 2023 জুনাইদ খান একই জায়গা রাজস্থান। 27শে আগস্ট 2024 সাবির আলী হরিয়ানা। 29শে জুলাই 2021 আকবর আলী আলওয়ার রাজস্থান, বিখ্যাত জায়গা। ফেব্রুয়ারি 2018 ফয়জাল খান রাজস্থান। ডিসেম্বর 2017 তালিম খান রাজস্থান। একটু মন দিয়ে শুনবেন বক্তবৃন্দ। 29শে জুন 2017 আলিমউদ্দিন রামগড় ঝাড়খণ্ড। 2রা ডিসেম্বর 2017 জান্নাত আরা তামিলনাড়ু। 2023 এপ্রিল মাস মোহাম্মদ আসাদা
উত্তরপ্রদেশ, এপ্রিল 2025 গুলফাম, উত্তরপ্রদেশ, এপ্রিল 2025 শাহিদ, উত্তরপ্রদেশ। কেউ পদত্যাগ করেনি এখানে, লজ্জাও নেই আপনাদের শুভেন্দুবাবু। জানুয়ারি 2018 আসিফা বানু, কাঠুয়া, লাঘার, মহারাষ্ট্র। 31 জুলাই 2023 আজগার আব্বাস শেখ, পালঘর, মহারাষ্ট্র। 31 জুলাই 2023 আব্দুল কাদের ভাই, পানামের। খালিদ আনসারি, চন্দৌলি জেলায় খুন হয়ে যান 31 জুলাই 2023। মোহাম্মদ হুসেইন, পালঘর, মহারাষ্ট্র। 3রা এপ্রিল 2025 জাহানুর হক, কোচবিহার, পশ্চিমবঙ্গ। 25 এপ্রিল 2025 মোহাম্মদ হাবিবুল্লাহ, গুজরাট, ভয়ঙ্কর জায়গা। 11 মে 2025 জাকির কুরেশি, ছাপরা, বিহার। আশঙ্কাজনক অবস্থায় তার বন্ধু নেহাল ভর্তি হয়েছিলেন হসপিটালে। 5 ডিসেম্বর 2025 মোহাম্মদ আথার হোসেন, নওদা, বিহার। আমি এতগুলো লোকের নাম হয়তো আপনাদের সামনে না বললেও পারতাম। বললাম মূলত একটা কারণে, এই যে বাংলাদেশে দীপু দাসের হত্যা আমাকে ব্যথিত করেছে। একজন রাজ্য নাগরিক হিসেবে, একজন দেশবাসী হিসেবে এবং সর্বোপরি একজন মানুষ হিসেবে। মানুষ বাঁচুক, ধর্মটাকে তার দৈনন্দিন জীবনযাত্রার বাইরে রেখে মানুষ ধর্মের ভিত্তিতে বেঁচে থাকবে, মানুষ ধর্মের ভিত্তিতে মারা যাবে, ধর্মের ভিত্তিতে মানুষ খুন হয়ে যাবে, এই দিন দেখবার জন্য ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আমরা আজকে এই যে পদত্যাগ নিয়ে বিশেষ এপিসোড করলাম এবং এই পদত্যাগ নিয়ে রাজ্যের বিরোধী দলের নেতা এবং সেই দলের বিভিন্ন রাজ্য স্তরের কারিয়াকর্তা যারা আর কি, মানে ওরা তো নেতৃত্ব বলে না, কারিয়াকর্তা, যেটা নাগপুর থেকে শিখিয়ে দেওয়া হয় সেটাই বলে। এখন তো শুনছি আবার আজকে সকালেই একটা আমাদের চ্যানেলে আমাদের সিনিয়র জার্নালিস্ট মাননীয় প্রসূন গুপ্ত একটি অনুষ্ঠান করেছেন, আরএসএস এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির লেগেছে কিছু একটা। তো যাই হোক, উনি করেছেন যখন নিশ্চয়ই সারবার্তা হবে, তার কারণ ওনার অনুষ্ঠান সবসময়তেই মনোগ্রাহী। তো প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেটা শিখিয়ে দেবে সেইটা আপনারা এখানে ইমপ্ল্যান্ট করতে চাইছেন। সমস্যাটা এইখানে, পদত্যাগ করে এই যে ঝুটো আস্ফালন করছেন, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় স্তরে রাজ্য স্তরে আর তো কেউ বেঁচে থাকবে না, সকলকেই পদত্যাগ করতে হবে। তো সকলের পথ চলে যাবে, শুধু অশ্বিনী বৈষ্ণবকেই পদত্যাগ করতে হবে 200 বার। কতবার যাবে আর কতবার ফিরিয়ে আনবেন? আপনারা পদত্যাগের গল্প ছাড়ুন, সুস্থ রাজনীতি করুন, রাজ্যের স্থিতাবস্থা বজায় রাখুন, তাতে আপনাদেরও মঙ্গল, রাজ্যেরও মঙ্গল, আমাদেরও মঙ্গল। আজকে এই পর্যন্তই। পরবর্তী অরূপের অগ্নিশেল নিয়ে ফিরে আসবো খুব শীঘ্রই। ভালো থাকবেন, নমস্কার।